নন্দিনী দেবী এবং রঞ্জন বাবুর দুই মেয়ে, আশা এবং উষা। আশার বয়স ২৬ বছর এবং উষার ২২। বড় মেয়ের জন্য নন্দিনী দেবী এবং তার শাশুড়ি নমিতা দেবী খুবই চিন্তিত থাকেন, কারণ অনেকগুলো সম্বন্ধ দেখার পরও পাত্র তাদের ঠিক মনের মতো হয় না। এইবারের পাত্রটাও আমার খুব একটা পছন্দ না। দেখলে তো আমাদের সামনে কিভাবে টাকার কথা উল্লেখ করলো। আরে, যে ছেলে বিয়ের আগে শ্বশুর শাশুড়িকে এভাবে টাকার কথা বলতে পারে, সে বিয়ের পরে না জানি কি করবে। এরকম বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দেব না। বৌমা, দিনের পর দিন এভাবে নষ্ট হচ্ছে, আর মেয়েটার জন্য একটা ভালো সম্বন্ধ আসছে না। দেখতে দেখতে মেয়েটা ২৬ বছর পেরিয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে ওর মুখের জেল্লা কমে যাবে। তখন তো এমনিতেও ভালো পাত্রের যোগাযোগ আসা বন্ধ হয়ে যাবে। বলো। আমি বুঝতে পারছি মা, কিন্তু মেয়ের বয়স হচ্ছে বলে যে কোনো পাত্রকে দেখে তো আর বিয়ে দেওয়া যায় না। ১ বছর দেরি হলে হবে, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে একটা ভালো পরিবারের ভালো ছেলের সাথেই দেব। মা একদম ঠিক কথা বলেছে ঠাকুমা। আমার দিদি এমনিতেও দেখতে শুনতে খুব সুন্দরী, আর কাজকর্মে সবার থেকে ভালো। তাই দিদির বিয়েও ভালো জায়গায় হবে, যেখানে সেখানে তো আর বিয়ে দেওয়া যায় না। তোমরা বয়স্ক মানুষ, তাই তোমরা তাড়াহুড়ো করছো, কিন্তু বিশ্বাস করো ২৬ বছরটা কোনো ফ্যাক্টর নয়। আজকালকার যুগের মেয়েরা তো ৩০-৩২ বছরে বিয়ে করছে, আর তোমরা তো এখন থেকে অস্থির হয়ে যাচ্ছ। হ্যাঁ, ৩০-৩২ বছরে বিয়ে করবে, আর ৩৫-৪০ বছরে ছেলে মেয়ে হবে। আজকালকার ছেলে মেয়েদের মাথায় ভূত চেপেছে। সবকিছুর একটা সময় হয়, সময় থাকতে থাকতে সবকিছুটা হয়ে যাওয়া ভালো। বয়স হলে তোরা আমার কথার দাম বুঝতে পারবি। এভাবেই নমিতা দেবী তার বড় নাতনির বিয়ের ব্যাপারে খুব চিন্তিত হন। আরো কিছু মাস কাটে এবং প্রদীপ নামে একটি ছেলের যোগাযোগ আসে। ছেলের এবং ছেলের মায়ের সঙ্গে কথাবার্তা বলে নমিতা দেবী এবং নন্দিনী দেবীর বেশ ভালো লাগে। আপনাদের পরিবারের সদস্যদের আমার খুব ভালো লেগেছে। আপনাদের চিন্তা ভাবনা, কথাবার্তা সবই উন্নত। আমার বিশ্বাস আমাদের মেয়ে আপনাদের বাড়িতে গিয়ে অনেক সুখে থাকবে। আমার আর বাড়ির বাকিদের তরফ থেকে তো পুরো মত আছে। এবার আপনারা বলুন কোন দিন ঠিক করবেন। ঠাম্মা, তুমি তো এক্ষুনি বিয়ের কথা ফাইনাল করে দিচ্ছ। দাঁড়াও, দিদি আর জামাইবাবু ঘরে কথা বলছে, আগে ওদেরকে এখানে আসতে দাও। ওদের মতামত জানো, তারপর তো ঠিক করবে। আশা এবং প্রদীপ দুজনেই খুব শান্ত স্বভাবের ছিল। তারা একে অপরের সঙ্গে কথা বলে এবং একে অপরকে তাদের খুব পছন্দ হয়। ঘর থেকে বেরিয়ে এসে তারা বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। এরপর দুজনের বিয়ে হয়ে যায় এবং আশা তার শ্বশুরবাড়িতে চলে যায়। আশার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো ছিল। প্রথম কদিন শ্বশুরবাড়িতে তার খুব ভালোই কাটে। একদিন নমিতা দেবী এবং নন্দিনী দেবী আশাকে ফোন করে, তার খবর নেয়। তারপর সবকিছু ঠিকঠাক আছে তো? তোর বাড়ির লোকজন কেমন? তোকে সবাই খুব ভালোবাসে তো? হ্যাঁ মা, এখানে সবাই খুব ভালো। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো। তুমি জানো, তোমার জামাই আমার কত খেয়াল রাখে, আর আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো করে রাখে। আর আমার ছোট দেওর দিলীপ, তার কথা তো আর বলো না। সারাক্ষণ ছোট ভাইয়ের মতো আমার সাথে সাথে ঘোরে। কখন কি খাবো না খাবো, বাইরে থেকে কখনো চাট ফুচকা, কখনো কুলফি, সারাক্ষণ এইসব নিয়ে আসে। আমি এখানে বেশ ভালো আছি মা। যাক বাবা, শুনেই শান্তি। আমি সবসময় চাইতাম আমার মেয়েরা বিয়ের পর ভালো পরিবারে যাক, তাদের জীবনে যেন সবসময় শান্তি বজায় থাকে। দেখবি, এখন প্রথম প্রথম তো, তাই একটু কাজের চাপ থাকবে। তোর ছোট দেওরের বিয়ে হয়ে গেলে তোর কাজ একেবারে অর্ধেক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মা, তবে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। তোমরা সবাই মিলে একদিন এসে ঘুরে যেও না। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। তার আগে তোরা একবার এখান থেকে ঘুরে যা। এই জামাই কোথায় রে? জামাইয়ের সঙ্গে একটু কথা বলা না। মা, তোমার জামাই তো অফিসে গেছে, ও ফিরলে আমি তোমাকে ফোন করব। আর ওখানে উষা আছে, ওর সঙ্গে আমার একটু কথা ছিল, দাও তো। না রে, উষা বাথরুমে আছে। বাথরুম থেকে ফিরলে আমি তোকে ফোন করতে বলছি। এরপর আশা ফোন রেখে দেয় এবং বাড়ির কাজকর্ম করতে থাকে। বিকেলে তার ছোট বোন উষা তাকে ফোন করে। কি ব্যাপার দিদি, তুই তো দেখছি একদম ভুলেই গেছিস। না কোনো মেসেজ, না কোনো ফোন। ব্যাপার কি রে? জামাইবাবু একদম তোকে ছাড়ছে না নাকি? এই চুপ কর, নির্লজ্জ কোথাকার। নিজের বড় দিদির সাথে এসব কথা বলতে লজ্জা করছে না? আচ্ছা ঠিক আছে, শোন, আমি আর তোর জামাইবাবু 2 দিন পর থাইল্যান্ডে বেড়াতে যাচ্ছি আমাদের হানিমুনের জন্য। আরে বাহ, বিয়ে হতে না হতেই হানিমুন, তাও আবার থাইল্যান্ড। দিদি, তোমার তো একেবারে লটারি লেগে গেছে।
সত্যি তোমাকে দেখে মনে হচ্ছে যদি আমিও বিয়ে করে ফেলতাম তাহলে ভালোই হতো, দুজনে একসাথে হানিমুনে যেতাম। তুই আবার বাজে কথা শুরু করেছিস। আরে বাবা, আমি কি বলছি সেটা শুনে নে আগে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলছো। বলছিলাম যে তোর যে ওই হলুদ রঙের টপ আছে না, আর ওই 3/4 জিন্সটা, ওই দুটো আমাকে দিয়ে যাবি। হানিমুনে গিয়ে ওই ড্রেসগুলো পরবো। তোর জামাইবাবু তো কিনে দিতেই চাইছিল, কিন্তু আমি তো ওই ধরনের পোশাক পরি না। শুধু শুধু কিনে কি করব বল। তাছাড়া তোর আছে বলে আমি আর কিনলাম না ওসব। কোনো ব্যাপার নয় দিদি, আমি কাল সকালবেলায় তোমার ঘরের ড্রেস নিয়ে চলে যাব। পরের দিন উষা সকাল সকাল তার দিদির জন্য ড্রেস নিয়ে দিদি শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে সবাই তাকে খুব আপ্যায়ন করে, বিশেষ করে দিলীপ। সে উষার সঙ্গে খুব হাসি মজা করে এবং তাকে চা পকোড়া করে দেয়। চা খেতে খেতে উষা তার দিদিকে বলে, আচ্ছা দিদি, তোমার দেওর তো দেখছি বেশ ভালোই কাজের গো। বাড়িতে মেয়েরা থাকতে সে আমাকে চা পকোড়া এসব করে দিল। ইন্টারেস্টিং। তোমার ছোট যাকে তো তাহলে কোনো কাজই করতে হবে না গো। হ্যাঁ, আমার দেওর সত্যি সত্যি অনেক কাজের। বাড়িতে আমি একা সমস্ত কাজ করি বলে ও আমাকে কতবার কত সাহায্য করে জানিস। দিদির শ্বশুর বাড়ি থেকে এসে উষা সারাক্ষণ দিদির দেওরের কথাই চিন্তা করে। এরপর সে তার দিদিকে ফোন করে বলে, দিদি শোনো না, তোমার বাড়িতে আমার ব্যাপারে কথা বলো না। এমনিতেও আমার তো কোথাও না কোথাও বিয়ে দেবে, তার থেকে ভালো আমি যদি তোমার সঙ্গেই থাকি, তাহলে দুই বোন মিলেমিশে থাকবো আর একে অপরের আপদে বিপদে পাশাপাশি থাকবো। কিন্তু উষা, তুই জানিস তো মা ঠাকুমা এতে রাজি হবে না। মা ঠাকুমার কথা তুমি বাদ দাও তো, তুমি কথা বলো, বাকিটা আমি সামলে নেব। উষা এমন ভাবেই জেদ করতে থাকে। এরপর আশা তাকে আর নিষেধ করতে পারে না এবং শ্বশুর বাড়িতে নিজের ছোট বোনের জন্য দেওরের সম্বন্ধ করে। দুই বাড়ির লোকজন প্রথমে একটু কিন্তু করলেও পরে রাজি হয়ে যায় এবং উষাকে বাড়ির বউ করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। উষা, বাড়ির ভেতরে আয়, দেখ আজ থেকে এটা তোর নিজের বাড়ি, কেমন লাগছে বল। দিদি, তুমি বললেও এটা আমার বাড়ি থাকবে আর না বললেও, তাই তোমাকে সব ফর্মালিটি করতে হবে না। মা কোথায়? আমি মায়ের সঙ্গে একটু কথা বলবো। এই বলে উষা তার বড়দিকে অবহেলা করে শাশুড়ির কাছে যায় এবং গল্পগুজব করা শুরু করে। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এসে গেছি। এবার থেকে আপনার পুরো খেয়াল রাখবো। আপনার যখন যা দরকার হবে আপনি আমাকে বলবেন। বারবার এভাবে রান্নাঘরে উঠে আসার কোনো দরকার নেই। তাছাড়া বাড়িতে বৌমা থাকতে শাশুড়ি কাজ করবে, এগুলো তো দেখতে ভালো লাগে না। এভাবেই উষা তার শাশুড়িকে নিজের হাতের মুঠোই করার চেষ্টা করে। তারপর যখন তার স্বামী বৌদির কোনো ফরমাস কাজ করতে যেত, তখনই সে বাধা দিয়ে বলতো, দেখো তুমি পুরুষ মানুষ, এভাবে সবসময় বাড়ির মেয়েদের আগে পেছনে ঘুরঘুর করবে না তো। তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি সবকিছুটা করে নেব। আমি যখন ছিলাম না তখন ও তোমাকে অনেক নিজের মনের মতো করে কাজ করিয়েছে, কিন্তু আমি এখন এসব হতে দেব না। উষার এই ধরনের আচরণ দেখে আশা খুব অবাক হয়। এভাবেই দিনের পর দিন কাটে। ধীরে ধীরে উষা পুরো বাড়িটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে। এসব কি হচ্ছে উষা? তুই আমার ছোট বোন, তুই আমার সাথে এভাবে কম্পিটিশন করছিস? তুই ভালো করেই জানিস আমি কখনোই আমার দেওরকে নিজের জোরপূর্বক কোনো কাজ করাইনি। সে নিজের ইচ্ছা মতো করতো, আর তুই তাকে আমার বিরুদ্ধে এভাবে কথা শোনাচ্ছিস। বাড়িতে মাও আমার উপরে এখন রেগে রেগে থাকে। আমার এত ভালো সংসারটাকে তুই এভাবে নষ্ট করছিস। এক্সকিউজ মি দিদি, প্রথম কথা হচ্ছে আমি আর তোমার এখন ছোট বোন নেই। ছোটবেলা থেকে তুমি আমার উপরে অনেক জোর খাটিয়েছো, এখন আর না। এখানে আমি তোমার ছোট যা। এ বাড়িতে তোমার যতটা অধিকার আছে আমারও ঠিক ততটা। এখানে আমরা সমান সমান, তাই এখানে আমাকে কোনো রকম ভাবে নিচু করার চেষ্টা করবে না, বুঝেছো? কয়েকদিন পর হঠাৎ প্রদীপের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মেয়েদেরকে থাকতে দেওয়া হয় না, সেজন্য প্রদীপের দাদা তার সঙ্গে সেখানেই থাকে। এদিকে বাড়িতে দুই বোন থাকে। হঠাৎ করে খুব ঝড় শুরু হয় এবং তার সঙ্গে বজ্রপাত। উষা বজ্রপাতে খুব ভয় করত। সে ঘরের এক কোণে চুপটি মেরে বসে থাকে এবং কান্নাকাটি করে। তখন আশা তার ঘরে গিয়ে বলে, উষা তুই এখানে? আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। আয় আমার কাছে আয়, ভয় পাস না, আমি আছি তো। চল আমার সঙ্গে আমার ঘরে চল। দিদি, তুমি দিদি, তোমার মনে আছে আমি বাজপড়াকে কত ভয় পাই? আরে বাবা, তুই আমার ছোট বোন, আমি জানি তুই কতটা ভীতু আর কতটা বাচ্চা। এখন চুপ কর আর আমার সাথে চল। এই বলে আশা তার বোনকে সঙ্গে করে নিজের ঘরে নিয়ে যায় এবং একটি ছোট্ট বাচ্চার মতো তাকে কোলের কাছে নিয়ে শোয়। উষা তার দিদির কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উষা একেবারে পাল্টে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে নিজের দিদির সঙ্গে কম্পিটিশন করে তার কোনো লাভ নেই, কারণ বিপদের সময় তার নিজের রক্তের বোন তার সব থেকে বেশি কাছে লাগবে।
কয়েকদিন পর প্রদীপকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে দুই বোন মিলেমিশে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দীপশিখা দেবী দুপুরে খাওয়া দাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়েছিল, কিন্তু জলের কল অন করা সত্ত্বেও সেখান থেকে কোনোই জল বের হচ্ছিল না। তখন দীপশিখা দেবী চিন্তায় পড়ে যায় ও সে তার মেয়ে তৃষাকে হাঁক দিয়ে বলে, তৃষা, এই তৃষা, কোথায় গেলি? একটু এদিকে আয় তো। কলের নল থেকে কেন জল বের হচ্ছে না একটু দেখ তো। দূর বাবা, এই কলের নলে আবার কি হলো কি জানি, এই তো সেদিন নতুন লাগালাম। দীপশিখা দেবীর ডাকার আওয়াজ পেয়ে তৃষা ভিজে গায়ে টাওয়াল জড়িয়ে সেখানে আসে ও সে বলে, হ্যাঁ মা, আমিও যখন স্নান করছিলাম তখন কল থেকে জল পড়ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ট্যাঙ্কের জল শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে ট্যাঙ্কের জল শেষ হয়নি, সব কটা কল একই সঙ্গে খারাপ হয়ে গিয়েছে। কি, তুই আবারও স্নান করছিস নাকি? ও, এখন আমি বুঝতে পারলাম নলের জল কেন পড়ছে না। আসলে কোনো কলই খারাপ হয়নি, ট্যাঙ্কের জল শেষ হয়ে গিয়েছে। তা এখন জল থাকলে তবে তো পড়বে, সারাদিন স্নান করলে আর কি হবে? ওহ, কি মুশকিল বলো তো। আমার স্নান করার সঙ্গে জলের কি সাথ আছে শুনি? আমি তো প্রতিদিনই স্নান করি, কই তখন তো জল শেষ হয় না। হ্যাঁ, স্নান তো করিস, কিন্তু আজ জলের সমস্যা ছিল, তোকে বলতেই ভুলে গিয়েছিলাম। এবারে সারাদিনে কি হবে কি জানি, বাড়ির সব কাজই বাকি আছে। মা, তুমি একটু চুপ করো, আমার এমনিতেই টেনশন হচ্ছে, তার উপর আর টেনশন বাড়িও না। এখন আমার ভালোভাবে স্নানই করা হয়নি, তার উপরে সারা দিন বাকি আছে। আসলে তৃষার একটি বদ অভ্যাস ছিল, আর সেটা হলো সে অনেকবার স্নান করত। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়ই সে স্নান করতে কম করতো না। সারাদিনে যখনই সময় পেত সে তখনই স্নান করত। এক কথায় বলতে গেলে সে স্নান পাগল ছিল, আর এটা তার বাড়ির সকলেই জানতো। তৃষা তার বাড়িতে তার মা দীপশিখা দেবীর সঙ্গেই থাকতো, আর দীপশিখা দেবী তার এই বদ অভ্যাস নিয়ে খুবই চিন্তায় ছিল। এরপর দীপশিখা দেবী বলে, হ্যাঁ কর না কর, ভালো করে স্নান কর, আর তাতেও যদি না হয় তাহলে সমুদ্রে গিয়ে ডুবে বসে থাক। কি জানি বাবা, এরকম মেয়ে আমি কোথাও দেখিনি। ওহ মা, তুমি একটু চুপ করো তো। তুমি এমন করে বলছো যেন স্নান করা পাপ। বলি, স্নান করা তো ভালো, এতে ফ্রেশ থাকা যায়। তোর যা ইচ্ছা তুই তাই কর, কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, তখন ওখানে গিয়ে সারাদিন স্নান করবি, তাহলে অন্তত আমার চিন্তাটা কমবে। এই বলে রাগ দেখিয়ে দীপশিখা দেবী সেখান থেকে চলে যায়। আসলে সত্যি সত্যি তৃষার প্রলয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। প্রলয় তৃষার সঙ্গেই কলেজে পড়তো, আর তারা ক্লাসমেট ছিল। এরপর তৃষা তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার প্রলয়ের সঙ্গে দেখা হয়। তখন তৃষা প্রলয়কে দেখে চমকে ওঠে, কারণ প্রলয় তখন শীতের জামা অর্থাৎ জ্যাকেট পরেছিল। এটা দেখে তৃষা তাকে বলে, এই যে প্রলয়, তুমি এত গরমে জ্যাকেট পরে এসেছো কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না তৃষা, আমার মাথা খারাপ হয়নি, আসলে হঠাৎই শীত পড়ে গিয়েছে না, তাই খুব ঠান্ডা লেগে গিয়েছে। কি, তোমাকে ঠান্ডা লেগেছে নাকি? আমার তো শুনেই হাসি পাচ্ছে। তাহলে তো তুমি আজ স্নানও করোনি। সে আবার বলতে, আমি তো ভেবেই রেখেছি যতদিন না আমার শরীর সুস্থ হচ্ছে আমি স্নানই করব না, তাতে এক সপ্তাহ লেগে গেলেও কোনো ক্ষতি নেই। আর তুমি তো বুঝতেই পারছো যা ঠান্ডা পড়েছে। কি ঠান্ডা পড়েছে নাকি? তুমি যে কি বলো, আমি কিছুই ভেবে পাই না। যেখানে আমি দিনে 4 থেকে 5 বার স্নান করি, সেখানে তুমি একবারও স্নান করবে না? কি জানি বাবা, আমি আজ কেন কলেজে এলাম। মা কলেজে আসতেই মানা করেছিল, না এলেই ভালো হতো, তাহলে কমপক্ষে এত অপমানিত হতে হতো না। আরে কি হলো, তুমি এরকম চিন্তায় পড়ে গেলে কেন? আসলে আমি একটু হট তো, তাই হয়তো আমার একটু বেশি গরম লাগে। এতে তোমাকে চাপ নেওয়ার কিছুই নেই, শুধু আমায় বিয়ের পর স্নান করতে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো, আমাদের ক্লাস আছে। এই বলে তৃষা প্রলয়কে নিয়ে ক্লাস করতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসে। অপরদিকে শীতের প্রভাবও বেড়েই চলেছিল। এক কথায় বলতে গেলে তাদের বিয়ে শীতকালেই পড়ে গিয়েছিল। তাই সকলের মতো প্রলয়ও শীতে বিয়ে নিয়ে চিন্তায় ছিল। তাই সে বিয়ের দিন সকালে তার মা অঞ্জলি দেবীর কাছে গিয়ে বলে, আচ্ছা মা, বিয়ের দিন স্নান করা কি খুবই প্রয়োজনীয়,
না মানে যা শীত পড়েছে, এত সকাল সকাল স্নান না করে যদি আমি এসে স্নান করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, তেমন কোনো সমস্যা হবে না। শুধু তুই স্নান করিসনি শুনলে তোর বউ তোকে বিয়ে করতে মানা করে দেবে। ওহ মা, তুমিও না আমার সঙ্গে ইয়ার্কি মারা শুরু করে দিয়েছো। আচ্ছা, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো না। দেখতেই তো পাচ্ছ যা ঠান্ডা পড়েছে, জলে পা ঠেকানো মুশকিল হয়ে পড়ছে। এখন আমি স্নান কিভাবে করব বলো? এই তুই চুপ কর, বাজে বকিস না। তোর মতো এরকম প্রশ্ন কেউই করে না। নিজের বিয়ের দিনও কেউ স্নান করবে না, এটা আবার হয় নাকি? যা যা তাড়াতাড়ি গিয়ে স্নান করে নে। আমি তৃষাকেও ফোন করে রেডি হওয়ার কথা বলছি। এই বলে অঞ্জলি দেবী তৃষার ফোনে ফোন করে, কিন্তু তৃষার কোনোই উত্তর পাওয়া যায় না, কারণ সে তখন শাওয়ারে স্নান করতে ব্যস্ত ছিল। এরপর বারবার ফোনে ফোন আসতে দেখে দীপশিকা দেবী বলে, এই যে তৃষা, তোর স্নান করা হলো? সেই তো 1 ঘন্টা আগে ঢুকেছিস, এখনো তো স্নান করা হলো না। শীতকালে আর কতক্ষণ স্নান করবি? আচ্ছা মা, আমার স্নান করা নিয়ে তোমার কি সমস্যা বলো তো? যেই আমি স্নান করতে ঢুকবো সব সময় বাইরে থেকে হাঁক দাও। এখন স্নান করতে গিয়ে শীত লাগলে তো আমাকে লাগবে নাকি তোমাকে লাগবে? এই আমার কিছু সমস্যা নেই, পরে তুই সারাদিন স্নান করবি, কিন্তু আজ তোর বিয়ে, ঠিক আছে? আজ অন্তত তাড়াতাড়ি বের হ, কারণ বাইরে সকলেই তোর জন্য অপেক্ষা করছে। আর এই দেখ, প্রলয়ের বাড়ি থেকেও বারবার ফোন আসছে। প্রলয়ের বাড়ির কথা শুনে তৃষা তাড়াতাড়ি স্নান সেরে বাইরে বেরিয়ে আসে। এরপর সেদিন সমস্ত রীতিনীতি মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর তৃষা প্রলয়ের বাড়িতেই চলে যায়। এভাবেই কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন প্রলয় অফিস থেকে এসে তৃষাকে বলে, এই যে শুনছো তৃষা, আমার অফিসের ছুটি গ্র্যান্টেড হয়ে গিয়েছে। তার মানে আমরা সামনের সপ্তাহতেই বেড়াতে যেতে পারবো। এবারে তুমি বলো, তুমি কোথায় যাবে? কোথায় বলতে গেলে আমি তোমাকে বলেছিলাম না যে আমরা সাউথ গোয়া বিচে যাব? তুমি কি ভুলে গিয়েছো নাকি? গোয়া সাউথ বিচ? কিন্তু সেখানে তো এখন অনেক ঠান্ডা। এই ঠান্ডায় ওখানে গিয়ে কি করব? না মানে তৃষা, ওই জায়গাটা বাদ দিয়ে তুমি অন্য কোনো জায়গার কথা বলো। বুঝতেই তো পারছো এখানেই এত ঠান্ডা, তাহলে ওখানে কত ঠান্ডা হবে বলো? ওখানে তো লোক গরমকালে সমুদ্র সৈকতে স্নান করতে যায়। আরে গরম ঠান্ডা বলে কিছুই হয় না, বুঝেছো? শুধু জল থাকলেই হবে। আর তুমি তো জানো যে আমি স্নান করতে কত ভালোবাসি। হ্যাঁ, সে তো ঠিকই আছে, কিন্তু তুমি বুঝছো না, ওখানে সত্যি সত্যি অনেক ঠান্ডা। আর তুমি গেলেও স্নান করা তো দূরের কথা, জলে নামতেই পারবে না। ও, আমি বুঝেছি, তুমি না যাওয়ার জন্য বাহানা খুঁজছো, তাই তো? ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে হবে না। আমার বন্ধুরা ঠিকই বলতো যে তুমি খুবই কিপটে। না তো বিয়ের পর এই প্রথমবার কোনো শখ করলাম, আর তাতেও তুমি না বলছো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি নিয়ে যাব, কিন্তু আমি জলে নামতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। এমনিতেই তুমি জানো আমার ঠান্ডায় অ্যালার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকে নামতেও হবে না, আমি স্নান করব। ঠান্ডার সময় ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। কি হলো, এবারে তুমি খুশি তো? তাহলে যাও, গিয়ে আমার জন্য খাবার রেডি করো। অ্যাটলিস্ট আমরা এখনই তো যাচ্ছি না। প্রলয়ের কথা শুনে তৃষা রান্নাঘরের মধ্যে চলে যায়। এতদিনে প্রলয়ের বাড়িতে সকলেই বুঝে গিয়েছিল যে তৃষা কেমন, তাই তারা তাকে অতিরিক্ত স্নান করা নিয়ে কিছুই বলতো না। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। অবশেষে প্রলয় ও তৃষার বেড়াতে যাওয়ার দিন চলে আসে। তাই তারা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা সেখানে গিয়ে খুবই আনন্দ করে ও তৃষা খুশিতে শীতকে উপেক্ষা না করে অনেকক্ষণ ঠান্ডা জলে স্নান করে, যার ফলে তার খুবই ঠান্ডা লেগে যায় ও সে হোটেলের কথাও বলতে পারছিল না। তখন আমার খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। কেন, তুমি স্নান করবে না? চলো গিয়ে আবারও স্নান করো। তোমার তো বিচে স্নান করতে খুবই আনন্দ লাগে, তাই না? আমি তোমায় বারবার করে মানা করেছিলাম, কিন্তু তুমি আমার কোন কথাটা শোনো বলো তো? দেখো প্রলয়, আমি আবার ভুল বুঝতে পেরেছি। এবারে আমি তোমার সবই কথা শুনবো। এভাবেই তৃষা প্রলয়ের কাছে ক্ষমা চাইতে থাকে এবং সে এরপর আর এরকম করবে না এটাও জানায়। তৃষার কথা শুনে প্রলয় তাকে ক্ষমা করে দেয় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে কিছু মেডিসিন দেয়, যার ফলে তৃষা বাড়ি এসে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। এখন তৃষা আর বেশি স্নান করে না।
সে প্রয়োজন মতোই স্নান করত, আর শীতের সময় সে প্রয়োজনীয় জামা কাপড়ও পরে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে থাকতে শুরু করে।